হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে জীবন শিল্পী রবীন্দ্রনাথ এমন অনেক শিল্পীর কথা আমরা জানি যাদের হাতের ছোঁয়া লেগে পাষাণ হয়েছে অহল্যার মতো সাপমুক্তা সুন্দরী। এই প্রবন্ধটিতে অনেক লেখকের কথা পাবো, বৈজ্ঞানিকের একজন বিজ্ঞানীর কথা পাবো, উপন্যাসের কথা পাবো, কাব্যগ্রন্থের কথা পাবো, রবীন্দ্রনাথ যখন জমিদারির কাজ দেখাশোনা করতেন সেই বিষয়ে জানতে পারবো, একাধিক জায়গায়। ঠিক আছে, তিনি তার সারা জীবন থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার সবটুকুই কিন্তু এই প্রবন্ধটার মধ্যে দেওয়া আছে। তো সেই কারণে তাদের নাম আমাদের মনে রাখতে হবে। যে ফার্স্ট যেটা রয়েছে এখানে দেখুন, একটা পৌরাণিক চরিত্র অহল্যা। এই যে অহল্যার কথা আছে এখানে, যেটা রামচন্দ্র, যার যার স্পর্শে তার অভিশাপ মুক্তি হয়েছিল, সেই অহল্যার কথা রামায়ণে আমরা পাই, সেই অহল্যার গল্প। তো সেই পৌরাণিক চরিত্র, তাহলে প্রবন্ধটির মধ্যে যে পৌরাণিক চরিত্রের অবতারণা করা হয়েছে, রামায়ণ থেকে নেওয়া হয়েছিল পৌরাণিক চরিত্র, সেটা হচ্ছে অহল্যা। মনে থাকে যেন, এই ধরনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে হলো যে তারপরে হচ্ছে যে সাপমুক্তা সুন্দরী কিন্তু যাদের নিজেদের জীবনের বেলায় তাদের শিল্পিত্ব খাটেনি। ঠিক আছে, সেক্ষেত্রে তারা তারা অবস্থার দাস, মানে অবস্থার শিকার আমরা যেটাকে বলি সেই বিষয়টা। তাদের জীবনের আদর্শও দুর্বল, অথচ শিল্পী নন এমন কোন কোন মানুষের জীবন এক একখানি শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত, সুসংগত, অবান্তরতা বিহীন। ঠিক আছে, মানে যেখানে কোনো অবান্তর কোনো কিছু নেই, অপ্রাসঙ্গিক কোনো কিছু নেই, সেই জাতীয় বলা হয়েছে। এমন অনেক মানুষ আছে, এই অহল্যা মানে যে হচ্ছে এক প্রকার একটা সময়ের শিকার জীবনে। তো সেই জায়গা থেকে বলা হয়েছে যে এমন অনেক মানুষ রয়েছে যারা খুব সাধারণ, ঠিক আছে, অথচ তাদের জীবনটা খুব সুন্দর, শিল্পের মতো সাজানো, সেই কথা বলা হয়েছে। তো রবীন্দ্রনাথের কৃতিত্ব এইখানেই। তাহলে রবীন্দ্রনাথের কৃতিত্ব কোথায়? প্রথম, ফার্স্ট হচ্ছে মানে কেন রবীন্দ্রনাথ আর সবার থেকে আলাদা? তার কৃতিত্ব এইখানে যে তিনি তার অপরাপর কাব্যের মতো করে তার জীবন কালকেও ছন্দে, মানে আমরা সব থেকে বেশি জানি, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গেছেন, মানে কাব্যগ্রন্থ, তার সাহিত্যের সমগ্র ধারায় যতগুলো ধারা হয়, উপন্যাস লিখে গেছেন, ছোট গল্প লিখে গেছেন, নাটক লিখে গেছেন, প্রবন্ধ লিখে গেছেন। তো কিন্তু যতগুলো ধারায় তার তিনি পদার্পণ করেছেন, তার মধ্যে একমাত্র কবিত্বে তার যে শ্রেষ্ঠত্ব, সেটা কিন্তু বাকি আর ধারাগুলোর মধ্যে কিন্তু সেইভাবে যে খুব একটা দেখা যায় এমন না। অবশ্যই প্রত্যেকটা জায়গায় তার শ্রেষ্ঠত্ব রয়েছে, কিন্তু আমরা জানি প্রত্যেকটা মানুষের একটা জায়গায় স্পেশালাইজেশন থাকে। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কিন্তু সেরকমই, কবি হিসাবে তিনি সব থেকে সফল ব্যক্তি। তো এই যে কবিত্বের মধ্যে তার যে উপমা, যে ব্যঞ্জনা, যে কল্পনা, এই যে তিনটের যে প্রসার ঘটেছে, এই গীতিকাব্যের ঐক্য দিয়েছেন। মানে কি, গীতিকাব্য বলতে যেটা বোঝায় যেখানে কবির ব্যক্তিগত অনুভূতির স্ফুরণ দেখা যায়। গীতিকাব্য বলতে আমরা তাকে বুঝি যেখানে কবির কবির ব্যক্তিগত ব্যক্তিগত অনুভূতির ছাপ স্পষ্ট, তাকে আমরা গীতিকাব্য বলে থাকি। ঠিক আছে, তো সেই ধরনের তো তার কবিতার মধ্যেও কিন্তু সেই জায়গাটাই কিন্তু প্রবল ভাবে দেখা যায়, এবং এটাই তিনি বলছেন। ঠিক যতটাই তিনি তার কাব্যে দেখিয়েছেন, ততটাই তিনি তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দেখিয়েছেন, আর এই জায়গাতেই তিনি একজন সফল। সেটি বেশ একটা গোটা জিনিস হয়েছে, ভাঙা ভাঙা বা অসম্বন্ধ হয়নি, অন্তর্বিরোধ সম্পন্ন বা অসঙ্গতি বহুল হয়নি। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কীর্তি তার জীবন। তিনি তার সারা জীবনের যা কিছু আহ সারা জীবন থেকে তিনি যা যা কি বলবো, আহ যা যা তিনি দেখেছেন, যে ধরনের মানুষকে তিনি দেখেছেন, সেই অভিজ্ঞতাকেই কিন্তু তিনি তার সাহিত্যের মধ্যে
তুলে ধরেছেন। সেটা কখনো বিদেশে, কখনো এখানে, যে কোনো জায়গায় যখন তিনি, আমরা দেখি যে ছিন্নপত্র লিখছেন, আপনাদের এই প্রবন্ধর আহ এর মধ্যেই রয়েছে ছিন্নপত্রের কথা, যখন তিনি পতিশর, শাজাদপুর এই সমস্ত জায়গায়, ভারত বাংলাদেশের যে বর্ডার, যেখানে তিনি জমিদারি দেখাশোনার কাজে যেতেন, তো সেই সমস্ত সমস্ত জায়গাগুলোতে কিন্তু কি হচ্ছে যে সেই সমস্ত জায়গাগুলোতে কি হচ্ছে যে আমরা দেখতে পাই যে উম সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কিন্তু কি দেখতে পাই, যে যেখানে এই ধরনের আহ কি বলবো, মানে তার এই ব্যক্তিগত, মানে সেখানকার মানুষজন, তাদের জীবিকা, তাদের মানে জীবনধারা, সেগুলোই কিন্তু তিনি তার প্রবন্ধের মধ্যে তুলে ধরেছিলেন। সেটাই, তো এই প্রবন্ধের মধ্যে ফার্স্টেই একটা কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনটাই হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, যে কেমন ভাবে বাঁচবো। এই কেমন ভাবে বাঁচবো এর যে উত্তর, এই উত্তরটাই তিনি গোটা প্রবন্ধ জুড়ে দিয়েছেন। আমরা শেষে গিয়ে জানতে পারবো যে রবীন্দ্রনাথ এই কেমন ভাবে বাঁচবো এই প্রশ্নের উত্তরই তিনি তার উত্তর পুরুষদের জন্য রেখে গিয়েছেন, যে কিভাবে বাঁচা উচিত, এবং তারই উত্তরটা এই সমগ্র প্রবন্ধ জুড়ে রয়েছে। তাহলে যদি প্রবন্ধে প্রশ্ন আসে যে এখানে কি প্রশ্নের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কেমন ভাবে বাঁচবো, খুব খুঁটিয়ে পড়তে হবে আমাদের প্রত্যেকটা লাইন। সেই জিজ্ঞাসার একটি সত্য এবং নিঃশব্দ উত্তর হয়ে চিরস্মরণীয় হবে। আচ্ছা, পরেরটা বলছে যে দেশের অতি বড় দুর্গতির দিনে যখন পরিপূর্ণ জীবনের আদর্শকে লোকে যুগপৎ উপহাস, ভয় ও সন্দেহ করছে, তখন রামমোহন রায়ের জন্ম। ঠিক আছে, তো রামমোহন রায়ের জন্ম কত সালে, এটা কি কেউ বলতে পারবেন? 1770-72 সালে। ওই সময়টাতে, অ্যাকচুয়ালি এক্সাক্ট সালটা হচ্ছে, তো ওই জায়গাটাতে হচ্ছে যে রাজা রামমোহন রায়ের জন্ম। এবং তিনি দেখছেন কেন একটা সেই সময় সেখানকার মানুষ, তিনি সামাজিক ভাবে দেখেছিলেন, একদিকে সতীদাহ প্রথা তীব্র, তিনি কিন্তু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ফলে তিনি জীবনটাকে, এমন নয় যে তিনি খুব গরিব ছিলেন, কিন্তু বারবার তিনি জীবন সামাজিক ভাবে ভারতবর্ষের একটা বিধ্বস্ত রূপ তিনি দেখতে পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে যদি মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত না করা যায়, যদি মানুষকে ইংরাজি শিক্ষায়, অ্যাটলিস্ট শিক্ষা হচ্ছে মানুষের জন্য খুব জরুরি, ঠিক আছে, তো সেটা যদি না করা যায় রাজা রামমোহন রায়ের মতে আর কি সেই সময়টাতে, তাহলে কিন্তু মানুষ অনেক পিছিয়ে পড়বে। এই কারণেই কিন্তু সেই সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো জীবন শিল্পী রবীন্দ্রনাথ, তো রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়টাতে কিন্তু সেই দুর্গতির কথা যে বলছি, সেই দুর্গতিকে কিন্তু তিনি এখানে এই প্রবন্ধে চিহ্নিত করেছেন। ওকে, এই মহাপুরুষ শাশ্বত ভারতবর্ষকে আবিষ্কার করে তাকে একটি বৃহত্তর পরিধির মধ্যে প্রতিষ্ঠিত করেন। এর কাছে রবীন্দ্রনাথ পেলেন দেশকালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত। ঠিক আছে, আধুনিক ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের আহ জনক ঋষি মহর্ষি দেবেন্দ্রনাথ। ঋষি মহর্ষি দেবেন্দ্রনাথ কে ছিলেন? তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যে শুধুমাত্র ছিলেন এমন নয়, একটা তথ্যে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তিনিকেতন বা বিশ্বভারতীর কথা, তিনি বিশ্বভারতী যে প্রতিষ্ঠা করেছিলেন, এই জমিটি কিন্তু কে তৈরি করেছিলেন, মানে জমিটি মূলত কিনেছিলেন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তিনি এটা কিনে রেখে দিয়ে গিয়েছিলেন। এর একটা ছোট্ট অনেক একটা গল্প আছে, পরে আমি গল্পটা আপনাদেরকে বলবো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে তিনি মূলত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি কি করতেন যে মাঝে মাঝেই গার্হস্থ্য জীবন ছেড়ে দিয়ে তিনি এতে যেতেন, হিমালয়ে যেতেন। ঠিক আছে, এবং বিভিন্ন তাদের তো বিশাল জমিদারি ছিল, আপনারা জানেন যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মূলত ব্যবসায়ী মানুষ ছিলেন, তো যার ফলে তাদের সময় থেকে একটা তাদের বেশ অবস্থাপন্ন ঘরের ছিলেন তারা। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যথেষ্ট নাম ছিল, তো তাদেরকে বিভিন্ন এই ব্যবসায়িক কাজে তাদেরকে বাইরে বাইরে যেতে হতো, ব্যবসা জমিদারি রক্ষার্থে। তো সেই জন্য দেবেন্দ্রনাথ ঠাকুরকেও বাইরে যেতে হতো, এবং তিনি খুব সেই সময় থেকেই কিন্তু তিনি কি করতেন, মানুষের জন্য জনহিতকর কার্যাবলী করতেন। ঠিক আছে,
তো সেই কারণেই তিনি ব্রাহ্ম ধর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তার এই জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু ছোটবেলা থেকেই তার পারিবারিক একটা জায়গায় আবদ্ধ ছিলেন, সংকীর্ণ একটা গণ্ডির মধ্যে ছিলেন তার একদম ছোটবেলাটা, শৈশব কৈশোর। কিন্তু পরবর্তীতে কিন্তু তিনিও এই বাবার কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছিলেন। এই জন্য তিনি বলছেন যে তার কাছে রবীন্দ্রনাথ পেলেন ঋষি দৃষ্টি। এই যে বললাম যে তিনি মাঝে মাঝে হিমালয়ে যেতেন, তো জীবনে যে ধ্যান, এই যে মেডিটেশন আমরা এখন বলি, অ্যাকচুয়ালি মানুষকে এটা কি করে, কেন মানুষ করবে, এটা মানুষের মধ্যে একটা সংযম আনে। ঠিক আছে, কোনো কিছুর প্রতি কনসেন্ট্রেশনকে অনেকটা বাড়ায়। আমাদের মন যদি খুব চঞ্চল থাকে, আমরা যদি মেডিটেশন করি বা যোগা করি, আমাদের অনেক বেশি মনটা কি হবে, শান্ত হবে। তো এই যে দৃষ্টি, এটাই কিন্তু রবীন্দ্রনাথ পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। ঠাকুর পরিবারে প্রাচীন ভারতবর্ষ এবং আধুনিক পৃথিবীর সমন্বয় ঘটেছিল। অন্নদাশঙ্কর রায় হয়তো এতটা কম পরিসরে বলতে পারেননি। কেন এই কথাটা আসছে, যে ঠাকুর পরিবারে প্রাচীন ভারতবর্ষ এবং আধুনিক পৃথিবীর সমন্বয় ঘটেছিল, এই কথাটা কেন এলো? তার কারণ হচ্ছে ঠাকুর পরিবারের মানুষজন কিন্তু অনেকটাই আধুনিক ছিলেন, এবং তার কারণ হলো যে সেই পরিবারের মেয়েরা পর্যন্ত, মানে ওই পরিবারের বউ মেয়েরা, তারাও কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত। তাদের যে খাওয়া দাওয়া, তাদের তাদের যে মানে আর কি, তাদের যে বেশভূষা, ঠিক আছে, সবটাই কিন্তু আধুনিকতার ছোঁয়া। এই যে শাড়ি পরা, শাড়ির তখনকার দিনই, মানে আগেকার দিনে যে স্টাইলের শাড়ি পরা হতো মূলত, তো ঠাকুর পরিবারের শাড়ি পরার রেওয়াজ কিন্তু একটু আলাদা ছিল। ঠিক আছে, এখন আমরা যে আধুনিক যে শাড়ি পরার যে ধরনটা দেখতে পাই, এটা কিন্তু ঠাকুর পরিবার থেকেই এসেছে। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই কারণেই বলেছেন। তো শিক্ষার ক্ষেত্রেও তাই, এই যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাতে হবে, তো ঠাকুর পরিবারে সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা সব দিক থেকে কিন্তু প্রাচীন ভারতবর্ষ, মানে তারা ট্র্যাডিশনকেও হারাতে চায়নি। আবার তারা জানে যে আমরা শুধুমাত্র ট্র্যাডিশনকে নিয়ে বেঁচে থাকতে পারবো না, তার কারণ বিদেশ অনেক বেশি এগিয়ে চলেছে। তো আমাদেরকেও তার সঙ্গে এগিয়ে যেতে হবে, যার ফলে তাদের সঙ্গে, তাদের সংস্কৃতির সঙ্গে অনেক বেশি মিশতে হবে, এবং তাদের সেই সংস্কৃতির ধারা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এর আরেকটা এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইংরেজরা, কারণ সেই সময় তো ইংরেজদের সময় ছিল। তো ফলে কি হচ্ছে, প্রাচীন ভারতবর্ষ এবং আধুনিক পৃথিবীর একটা অদ্ভুত সমন্বয় ঘটেছিল। এরপরে বলছে যৌবনারম্ভে মহর্ষি উপনিষদের পৃষ্ঠা কুড়িয়ে পান। উপনিষদ মানে দর্শন আমরা যেটাকে বলে থাকি, ঠিক আছে, এবং মৃত্যুর অল্পকাল পূর্বে তাকে জিওলজির গ্রন্থ পড়তে দেখা গেছিল। ঠিক আছে, তার মানে তিনি নিজে ওই জিওলজি গ্রন্থটি পড়েছিলেন। তাহলে আগে বলছি যে 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 গ্রন্থগুলোর কথা এখানে বলা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দাগ দিয়ে রাখবো। যেমন জিওলজির কথা, যে যে লাইনগুলোতে দাগ দিচ্ছি, এর আগে পৌরাণিক চরিত্র অহল্যার কথা জানতে পেরেছি, এরপর ক্রমশ আরো বেশি জানতে পারবো, সেগুলো বলছি এক এক করে। যেমন এই গ্রন্থটি পড়তে দেখা যায়। আবার ধর্মে ও কর্মে, ত্যাগে ভোগে, কলায় বিদ্যায়, সাজাতে, বিশ্ব মানসিকতায় ঠাকুর পরিবারের শিক্ষা আপনাতে আপনিই সম্পূর্ণ ছিল। তাহলে এই লাইনটা কি কি দিক থেকে কেন ঠাকুর পরিবার অন্যদের থেকে স্বতন্ত্র ছিল, মানে সবার থেকে আলাদা ছিল। স্বতন্ত্র মিনিংস হচ্ছে আলাদা। ঠিক আছে, স্কুল কলেজের অপেক্ষা রাখেনি, এই পরিবারের কাছে ও মধ্যে রবীন্দ্রনাথ পেলেন তার বাল্য এবং কৈশোরের শিক্ষা। কারণ তিনি খুব বেশি দিন কিন্তু তিনি বিদ্যালয়ে যাননি। ঠিক আছে, নর্মাল স্কুল তিনি ছেড়ে দিয়েছিলেন, কারণ এই ধরনের আবদ্ধ বা সংকীর্ণ গণ্ডিতে মানে আর কি রবীন্দ্রনাথ কিন্তু বাধা পড়তে চাননি কখনো। ঠিক আছে, এই পরিবারের কাছে ও মধ্যে রবীন্দ্রনাথ পেলেন তার বাল্য এবং কৈশোরের শিক্ষা। স্কুল যন্ত্রের কবল থেকে অক্ষত দেহ মন নিয়ে বেরোতে পারা রবীন্দ্রনাথের মতো শক্তিধর ব্যক্তির পক্ষেও অসম্ভব হতো। ভুক্তভোগী মাত্রই জানেন যে রুটিন ও এক্সামিনের যুগল হস্তের ঘন ঘন চপেটাঘাতে কল্পনা বৃত্তি অসার হয়ে যায় ও পাঠ্যপুস্তকে নিবদ্ধ হয়ে পর্যবেক্ষণ শক্তি হয় আড়ষ্ট। তার অন্যান্য বেশ জীবন স্মৃতিতে রয়েছে তার ছোটবেলাটা কেমন ছিল, কিভাবে তারা জীবন কাটাতেন। ঠিক আছে, তারা কি 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 কোন সময় কোন মাস্টার মশাইরা আসতেন, কে কি পড়াতেন,
এই সমস্ত জায়গাগুলো ছিল, ঠিক আছে? এগুলো পড়লে জানা যায় তার সম্পর্কে। তো তিনি বরাবরই ছিলেন যে তিনি আবদ্ধ কোনো গণ্ডির মধ্যে কখনো বাধা পড়তে চাননি। পাছে যদি প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটে, তার ফলে বিক্ষেপ জাত হয়। তার দরুন স্কুল ঘরের চারিদিকে চার দেওয়াল প্রহরীর মতো খাড়া, ঠিক আছে? মানে যাতে প্রকৃতির সঙ্গে, মানে রবীন্দ্রনাথ সব সময় চাইতেন যে প্রকৃতির এই কারণে প্রকৃতির সঙ্গে একটা মেলবন্ধন তৈরি হোক। এই কারণে কিন্তু শান্তিনিকেতনে যে তিনি প্রথম যে শিশুদের জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু করেন, আমরা সেটা দেখেছি, কিন্তু সেটা আমরা যেটা ছাতিম তলায় দেখি, তাই না? যেটা হচ্ছে একদম ওপেন প্লেসেসে। হ্যাঁ, এখন তো সেখানে পড়ানো হয় না, জায়গাগুলো সব কি বলবো, রক্ষণাবেক্ষণের কাজে আছে, আমরা সবাই গেলেই দেখতে পাই, ঠিক আছে? তো এই যে জায়গাগুলো, এবং আরো সব থেকে বড় কথা, তিনি তার ছোট গল্প, বেশ কিছু ছোট গল্প, যেমন অতিথি, যেমন হচ্ছে শুভা, যেমন হচ্ছে ফটিকের ওই গল্পটা, ছুটি, ছুটি। ছুটি, ইয়েস, ছুটি। তো এই তিনটে গল্পের এবং অন্যান্য আরো গল্পের কথা আমি বলছি, পোস্টমাস্টারেও রয়েছে। তো সব জায়গাতে প্রকৃতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার হচ্ছে তারপর বলছে জ পলায়তি সজীবতি, মানে এখানে বলতে চেয়েছেন মানে যারা এইখান থেকে পালিয়ে যাবে স্কুল থেকে, বা সংকীর্ণ যে বিদ্যা শিক্ষা তার থেকে যে পালিয়ে যাবে, আবদ্ধ শিক্ষা থেকে যে পালাবে, তা সে জীবনে বেঁচে যাবে, এটাই আর কি বলা হয়েছে, ঠিক আছে? তো রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে নিজের শিক্ষার দায়িত্ব নিজের হাতে নিলেন। আজও সেই দায়িত্বে ঢিলে দেননি। তার মতো বহুবিদ্যা ব্যক্তি যে কোনো দেশে বিরল, অন্নদা শঙ্কর রায় খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। কিন্তু অধীত বিদ্যা প্রচার করার চেয়ে বিদ্যার সৌরভ বিকিরণ করাই যথার্থ পাণ্ডিত্য। অর্থাৎ এই যে বইয়ের পড়া, পুঁথিগত শিক্ষা, তিনি তার তোতা কাহিনীতে কিন্তু বলেই গেছেন যে পুঁথিগত শিক্ষা কখনো কিন্তু শিক্ষা প্রপার ওয়েতে শিক্ষা দিতে পারে না, যথার্থ শিক্ষা কিন্তু সেটা নয়। তো বিদ্যার যে সৌরভ, অর্থাৎ তার যে একটা সুগন্ধ, অর্থাৎ তার ভেতরকার যেটা রস, সেটা যদি শিক্ষার্থীদেরকে দেওয়া যেতে পারে, সেটাতে যদি যারা নিতে পারবে, সেটাই তাদের পাণ্ডিত্য। শুধুমাত্র পুঁথিকে মুখস্থ করাটা কোনো পাণ্ডিত্য নয়। রবীন্দ্রনাথ বিদ্যাকে রসায়িত করেছেন তার কাব্যে, যেটা বলছিলাম, কাব্যে, নাটকে, উপন্যাসে। তা নিয়ে তিনি কখনো থিসিস লেখেননি, মানে তার যে গবেষণা করে তার ভেতর থেকে সবকিছু দেওয়া, ইনফরমেশন দেওয়া, এই ব্যাপারটা কখনো রবীন্দ্রনাথ চাননি নিজে, ঠিক আছে? তার লঘুতম রচনাতেও মার্জিত বুদ্ধির যে দীপ্তি দেখতে পাই, লঘুতম মানে কম গুরুত্বপূর্ণ, বা যে লেখাগুলো তার খুব উৎকৃষ্ট ধরনের লেখা নয়, সেই লেখাতেও তার যে মার্জিত বুদ্ধির আমরা পরিচয় পাই, সেই দীপ্তি অশিক্ষিত পটুত্বের নিদর্শন নয়। প্রতিভাশালী ব্যক্তিদের সম্বন্ধে আমাদের একটা ভ্রান্তি আছে, তারা বিনা সাধনায় সাফল্য লাভ করেন, যেহেতু তারা দৈব শক্তি সম্পন্ন। রবীন্দ্রনাথ ডায়েরি রাখেননি, কিন্তু তার ছিন্নপত্র থেকে জানি, এই যে এই জায়গাটা, ছিন্নপত্র মানে তার অসংখ্য পত্রাবলী, যেগুলো তিনি তার খুব কাছের মানুষদের, কখনো তার প্রিয় মানুষদের উদ্দেশ্যে, কখনো তার পারিবারিক বন্ধুদের উদ্দেশ্যে এই চিঠিটা লিখে গেছেন। ছিন্নপত্রের অসংখ্য চিঠি, এবং এই প্রত্যেকটা চিঠিতেই কিন্তু তার ওই যে প্রকৃতির যে কথা, সেগুলো কিন্তু রয়েছে। এটা কিন্তু ডায়েরি নয়, এটা কিন্তু পত্রাবলী, একটা পত্র লিখেছে, অথচ তার থেকে কিন্তু জীবনের যে একটা জার্নি, সেটা জানা যায়। তাহলে আমরা এখান থেকে যে প্রবন্ধের কথা জানছি, সেটা হচ্ছে কিন্তু ছিন্নপত্র, ঠিক আছে? তাহলে গ্রন্থের মধ্যে কোন প্রবন্ধের কথা জানতে পারা যায়, সেটা হলো ছিন্নপত্র। এগুলো কিন্তু মনে রাখতে হবে যখন পড়তে হবে, লাইন বাই লাইন আমি প্রশ্ন করে দিয়েছি, তবুও টেক্সট কিন্তু মাস্ট, সকলকে পড়তে হবে। কেউ কিছু বলবে? হ্যাঁ, বলছি ম্যাম, ছিন্নপত্রটা কি প্রবন্ধ হিসেবে ধরা যাবে? প্রবন্ধের মধ্যেই পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্রবন্ধ নয়, ওটা হলো পত্রাবলী, ঠিক আছে? মানে চিঠির আকারে ওটা রয়েছে। কিন্তু আমরা যখন পড়ি যে আহ তার কোন ধারার মধ্যে এটা পড়ে, তখন কিন্তু প্রাবন্ধিক রবীন্দ্রনাথের মধ্যেই মানে এই ছিন্নপত্রটা আছে, ঠিক আছে? তিনি যেমন সব্যসাচী লেখক, তেমনি সর্বভুক পাঠক। মানে আমরা সব্যসাচী তাকেই বলি যার দুই হাত সমান ভাবে চলে, তাই না?
তো তিনি অর্থাৎ তিনি সাহিত্যের সমস্ত ধারায় বিচরণ করেছেন এবং তিনি সব ধরনের গ্রন্থ পড়তেই ভালোবাসতেন। তিনি যেমন আমাদের দেশের গ্রন্থ পড়েছেন, তিনি বিদেশি গ্রন্থও তিনি পড়েছেন। ঠিক আছে, এই জায়গা থেকে এবং তার পর্যবেক্ষণশীলতা মানে তার যে দৃষ্টি, যে দৃষ্টিতে তিনি দেখেছেন সেই দৃষ্টি কিন্তু আমাদের মধ্যে আমরা যখন পড়ি আমাদের ওপর থেকে বিষয়টা আসে, আমরা কিন্তু পুরোটা কখনোই উপলব্ধি করতে পারি না। ঠিক আছে, ও কল্পনা কুশলতা কি প্রকৃতির সংসার কি মানবের সংসার উভয়ের অন্তর বাহির পুঙ্খানুপুঙ্খ রূপে অনুধাবন করেছে। স্কুল কলেজে না গেলে ভদ্র সমাজে এক ঘরে হতে হয় এবং জীবিকা সম্বন্ধে অতি বড় ধনী সন্তানেরও ভয় থাকে। রবীন্দ্রনাথ অল্প বয়সে স্কুল ত্যাগ করে তার নিজের দিক থেকে ঠিক করলেও অন্য সকলে নিশ্চয়ই তাকে নিরস্ত করবার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই কাজ তিনি তো নিজে করেছিলেন, কিন্তু পারিবারিক দিক থেকে হোক বা পারিপার্শ্বিক দিক থেকে হোক, এটা যে তার এই বিষয়টা যে কেউ মেনে নেয়নি সেটাই বলা বাহুল্য। আমরা যদি আজকে বলি যে স্কুলে পড়বো না বাইরে পড়বো, তাহলে কি কেউ মেনে নেবে? মেনে নেবে না, স্বাভাবিক বিষয়, ডিগ্রি পাওয়া যাবে না। ও তিনি ভুল করলেন বলে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। জীবনশিল্পী এমনি করেই নিজের পরিচয় দেন। এবার আমি বলি পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। পশু পক্ষীর ইনস্টিংক্টের, ঠিক আছে, মতো শিল্প প্রকৃতির মানুষের মধ্যেও ইনটুইশনের ক্রিয়া অমোঘ। কেন এই কথাটা বলেছে? আমরা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় আমরা বলি সবার আগে কে বুঝতে পারে? বুঝতে পারে সবার আগে হচ্ছে পশু পাখি। ঠিক আছে, তারাই প্রথম বিষয়টা বুঝতে পারে যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে। অর্থাৎ তাদের যে অনুভূতি সেটা কিন্তু মানুষের অনুভূতির থেকে অনেক বেশি স্ট্রং। ঠিক আছে, তাদের যে অনুভূতি সেটা কিন্তু মানুষের অনুভূতির থেকে অনেক বেশি স্ট্রং। তো তারা তাদের দিব্য দৃষ্টি বলি না আমরা, এদের দিব্য দৃষ্টি নেই কিন্তু দিব্য যেটা মানে অনুভূতির ক্ষমতাটা রয়েছে, তারা সেটা দিয়ে মানুষের আগে সবকিছু বুঝতে পারে। তো এইখানে এই শিল্পী প্রকৃতি এর সিমিলার বিষয়টা কিন্তু কাদের মধ্যে দেখা যায়? শিল্পীদের মধ্যে। তারা কিন্তু তাদের যে দৃষ্টিটা হয় মানে আমরা বলি না যে শিল্পীরা কিন্তু অন্যরকম, যারা খুব ভালো ছবি আঁকে তাদের দৃষ্টি অন্যরকম, যারা খুব ভালো গান করে তারা বোঝে অনেক বেশি, যারা অনেক ভালো শিল্প সৃষ্টি করে আজকে যামিনী রায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, তো তাদের দৃষ্টিটা মানে ভীষণভাবে অন্যদের থেকে আলাদা হয়। তো এই পশু পাখি আর যারা শিল্পী তাদের মধ্যে এই জায়গায় কিন্তু একটা মিল রয়েছে, পার্টিকুলার এই জন্য এই লাইনটা বলা হয়েছে। ঠিক আছে, এটাতে দাগ দিয়ে রাখুন। কোন পথে মহতি বিনষ্টি তা ওরা লাভ লোকসান তৌল না করে যুক্তিতর্কের মধ্যে না নেমে আপনার অপ্রবৃত্তি থেকেই উপলব্ধি করেন এবং আত্মহত্যার পথকেই সমগ্র শক্তির সহিত পরিহার করেন। এই লাইনগুলো যেগুলো আমি দাগিয়ে দিয়েছি আগে থেকে, সেগুলো তো আপনারা ওখানে পাচ্ছেনই, যখন প্রিন্ট আউট করবেন থাকবে হয়তো। আর পরে কিন্তু ভিডিওটা দেখে দাগিয়ে নেবেন একবার, ঠিক আছে, যেগুলো পরে দিচ্ছি। আচ্ছা, তারপরে আত্মহত্যার পথকে সমগ্র শক্তির সহিত পরিহার করেন, এখানে আর তেমন কোনো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। পরেরটা বলছি যে রবীন্দ্রনাথের যৌবনোদ্গমে বিলাত যাত্রা তার স্কুল পরিত্যাগেরই মতো একটি অর্থপূর্ণ বিষয় ব্যাপার, কারণ তিনি লেখাপড়া করবেন বলেই বিদেশে যাত্রা করেছিলেন। তখনও আমাদের সমাজে সমুদ্র যাত্রা নিষিদ্ধ ও অপ্রচলিত ছিল। আমরা যখন আমাদের এসএলএসটি তে যাত্রা যেটা আছে না, আমরা তো পড়ি, তো যাত্রাতে রবীন্দ্রনাথের বিদেশ যাত্রা, তার যে দৃষ্টি সমুদ্র দিয়ে যাচ্ছেন, কিভাবে লোহিত সাগর পেরোচ্ছেন, ভূমধ্য সাগর পেরোচ্ছেন, এই যে দৃষ্টিটা আমরা পড়ি না, তো সেখানে লেখা আছে, আপনাদেরই টেক্সটে রয়েছে এসএলএসটি তে, সমাজে সমুদ্র যাত্রা নিষিদ্ধ ও অপ্রচলিত ছিল, অথচ বহির্বিশ্বের সঙ্গে পরিচয় কেবলমাত্র বিদেশি গ্রন্থ পাঠের দ্বারা হবার নয়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কেন এই কথা বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর বারবার একটা কথা বলেছেন যে বহির্বিশ্বের সঙ্গে তখনই সংযোগ ঘটবে, শুধুমাত্র বই পড়লে সংযোগ ঘটবে না, সেখানকার মানুষের সাথে
মিলিত হতে হবে, সেখানকার মানুষদের সঙ্গে তাদের সম্পর্কে আলোচনা করতে হবে, তাদের মানে তাদের সঙ্গে পরিচয় রাখতে হবে, তাদের থেকে তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে হবে, পারস্পরিক একটা ভাব বিনিময় করতে হবে, তবেই কিন্তু আমরা কি করতে পারবো, বহির্বিশ্বের কথা কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, এটাই বলা হয়েছে। তখনই আমরা কিন্তু এই বহির্বিশ্বের কথা আমরা জানতে পারবো। তা কখন জানতে পারবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসছি যেটা, সেটা হলো যে হ্যাঁ, এবার আসছি যেটা, সেটা হচ্ছে যে এই যে গার্হস্থ আশ্রমে প্রবেশ করবার পূর্বে স্বদেশের সঙ্গে বিদেশকে ও নিকটের সঙ্গে দূরকে মিলিয়ে দেখা এবং পূর্ব ও পশ্চিম উভয় দেশের বহুকালীন আদর্শ তিনি বরাবরই সেটা করেছিলেন। তার ফলে মাত্রাজ্ঞান জন্মায়, অহংকার মোহ কিছুটা কমে, নিজের ও পরের মাঝখানকার সত্যকার সীমারেখাটি আবিষ্কৃত হয়। আমরা এটা ঠিক যে আমরা হয়তো বিদেশে গিয়ে জানতে পারি, যিনি প্রকৃত মানুষ তিনি কিন্তু জানতে পারবেন যে তার কোন জায়গাটা ভুল, তার কোন জায়গাটা ঠিক, বা তিনি কতটা কম জানেন অন্যদের থেকে। তার ফলে তার অহংকার কমবে, তার আরো জানার সম্পর্কে তার অনেক বেশি চেষ্টা বাড়বে, এই জায়গাগুলো। তো রবীন্দ্রনাথ সম্বন্ধে জানা গেছে যে তিনি জমিদার হিসেবেও বিচক্ষণ ছিলেন। আমি আগেই বলেছি যে তিনি পতিশর, সাজাদপুর এই সমস্ত জায়গাগুলো তিনি জমিদারি দেখার কাজে তিনি যেতেন। ঠিক আছে, কিন্তু যেটা আমরা এতে ছিন্নপত্রতে অনেক বেশি জানতে পারি। কিন্তু বিচক্ষণ রবীন্দ্রনাথ হবার দরুন তার বাণী ছিল তিক্ত, উদ্ধত বা বিষয়ী সুলভ হয়নি। ঠিক আছে, মানে বিচক্ষণ জমিদার তিনি সহজেই মানুষের সঙ্গে মিশতেন। তার ফলে কি হতো যে তিনি মানুষকে অনেক ভালো বুঝতে পেরেছিলেন, তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতেন না। পরন্তু বিচক্ষণ জমিদার হবার দরুন তার রচনা রুগ্ন আদর্শবাদ ও গলদস্রু ভাবালুতা থেকে মুক্ত। পরোপকার করতে চাইলেও কার করা উচিত নয়, যদি তার ফলে পরের আত্মসম্মান ও আত্মনির্ভরতা হয় বিড়ম্বিত। এই যে কথাটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা অত্যন্ত জরুরি। কখনোই পরের মানে আর কি বেশি পরোপকার করাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে তার ফলে তার কি হবে, সে আত্মনির্ভর হয়ে মানে আত্মনির্ভরতা তার কমে যাবে, তার নিজের যে কাজ করবার ক্ষমতাটা রয়েছে সেটা সেটা কিন্তু সে তো ভাববে যে সে আর কাজ করতে চাইবে না। ঠিক আছে, তার নিজের প্রতি তার নিজে সে যেটুকুও জানে সেটুকুও কিন্তু সে আর কাজ করতে চাইবে না। সাপোজ আমরা যদি আজকে একজনকে মাসে সাপোজ 500 টাকা করে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে দেখা যাচ্ছে যে, বা আপনাদেরকেই ধরুন ইয়াং এজে যদি দেওয়া হতো তাহলে কি প্রত্যেক মাসে দেওয়া হতো, বা ধরুন আজকে সাপোজ আপনাদেরকে বলা হচ্ছে যে আজকের দিনে, আমি আজকের কনটেক্সটে বলছি, আপনাদেরকে 20,000 টাকা দিয়ে দেওয়া হলো প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে, তাহলে কি আপনাদের মধ্যে সেই আর পিএসসি বাংলা পড়বার এতটা তাড়না দেখা দেবে? দেবে না। আপনারা তো জানছেন আরে এমনি পেয়েই যাচ্ছি, কি দরকার। তো এই জায়গা থেকেই আত্মনির্ভরতাটা কি হয়, কমে যায়। আহ নিজেকে কিছু, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু একটা আহ কি বলবো, তার পারার একটা ক্ষমতা থাকে, সে একটা কিছু না কিছু পারে। তো সেই জায়গা থেকে যদি আমরা তাকে উম আহ সেই জায়গাটা যেন জোর দেওয়া হয়, সেটাই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের দরিদ্র নারায়ণ, সেবা, কাঙালি ভোজন ইত্যাদি আদর্শ এমন অস্বাস্থ্যকর যে যথার্থ করুণা ও লোকপ্রীতির পৌরষ তাতে নেই, এবং তিনি এটাকে রীতিমতো পছন্দ করতেন না, গরিবকে খাওয়ানো। প্রাচীন ভারতবর্ষের গার্হস্থ্যের আদর্শই হচ্ছে সর্বদেশের সর্বকালের পূর্ণবয়স্ক মানুষের আদর্শ। তার মানে এটা তিনি বলেননি, কিন্তু তিনি বলতে চাইছেন তাদেরকে কাজ করানো উচিত, তাদেরকে কাজ দেওয়া উচিত, তার বদলে তাদেরকে পারিশ্রমিক দেওয়া উচিত। ঠিক আছে, তাতে তারা কাজও করলো, তারা পারিশ্রমিকও পেল, এটাই বলতে চেয়েছেন। তাদের খাদ্যেরও একটা সংস্থান হলো, এটাই। প্রাচীন ভারতবর্ষের গার্হস্থ্যের আদর্শই হচ্ছে সর্বদেশের সর্বকালের পূর্ণবয়স্ক মানুষের আদর্শ। তাদের মধ্যে ভোগ, ত্যাগ, আনন্দ, সংযম পাশাপাশি স্থান পেয়েছে। এটা হলো গার্হস্থ্য জীবনের উদ্দেশ্য। ঠিক আছে, এই জায়গাটা কেবল বিপন্নকে অভয়দান ও আতুরের সেবা নয়, অন্যায়কারীকে আঘাত ও অশিষ্টকে শাসনও তার অন্তর্গত।
বিষয় সম্পত্তিকে উক্ত আদর্শ বিষের মতো পরিহার করতে বলেনি, বৃদ্ধি করতে, রক্ষা করতে ও বিজ্ঞের মতো ব্যবহার করতে বলেছে। এই সম্পূর্ণতার আদর্শ সেকালে তথা একালে বহু মানুষকে আকৃষ্ট করতে পারেনি, তাই সেকালে লোকে সন্ন্যাসী হয়ে যেত। যেটা আমি বারবার বললাম, এই ট্রেন্ড কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার মধ্যেও ছিল, তিনি বারংবার হিমালয়ে যেতেন। একালে সোশ্যাল সার্ভিস নিয়ে মাতে, বিচিত্র সংসারের ক্ষুদ্র ও বৃহৎ কর্তব্যগুলোর প্রত্যেকটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে চরিত্রের প্রতি অঙ্গের চালনা হয়। এবারে আমরা আসি এখানে এই জায়গাটাতে, যে রবীন্দ্রনাথের গৃহস্থাশ্রমের দৃশ্য আমরা তার সঙ্গে জগদীশ চন্দ্রের পত্র বিনিময়ের ফাঁক দিয়ে দেখতে পাই। এই যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কথা কিন্তু এখানে বলা হয়েছে। ক্রমে ক্রমে যখন অন্যান্য চিঠিপত্রের বাতায়নদ্বার মুক্ত হবে, তখন পূর্ণ দৃশ্যটি উদ্ঘাটিত হবে। এই যে যাদের নাম আমরা পাচ্ছি, আমি বারবার বলছিলাম, তাহলে আমরা এর আগে রাজা রামমোহন রায়ের নাম পেয়েছি, তারপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম পেয়েছি, তারপর জগদীশ চন্দ্র বসুর নাম পাচ্ছি, তার আগে জিওলজি গ্রন্থের পেয়েছি। এরপরে আমরা কোন কোন গ্রন্থের পাবো সেগুলো আমি এক এক করে বলবো, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? এরপরে আমরা পাবো ঘরে বাইরে, তারপর কাব্যগ্রন্থ ইত্যাদি ইত্যাদি। দেখুন, এবারে হচ্ছে যে সেটির এটা ওটা করে অনেক রেখা রং আমাদের অপছন্দ হলেও আমাদের কাছে সমগ্র চিত্রখানির মূল্য কমবে না। রবীন্দ্রনাথ কাঁচা বা পাকা যা কিছু লিখেছেন, হাতের লেখার দিক থেকে প্রত্যেকটি সুন্দর এবং সাহিত্যের দিক থেকে প্রত্যেকটি স্বকীয়। আগেই বলেছি, একটু আগে বললাম না যে লঘু ধরনের যে রচনার কথা বলা হয়েছে, বিষয়টা হচ্ছে যে তিনি যত খারাপ লেখাই লেখেন না কেন, সেটাও কিন্তু সাহিত্যের দিক থেকে স্বকীয়। যে কোনো লেখক বা যে কোনো গায়ক বা যে কোনো শিল্পী বা যে কোনো চিত্রশিল্পী, তাদের যে সব লেখাই বা সব মানে শিল্পই যে উৎকৃষ্ট এমনটা তো নয়, ঠিক আছে? কোনোটা খুব ভালো, কোনোটা ভালো, কোনোটা একটু খারাপ, এই রকম সমালোচনার দিক থেকে। এর থেকে অনুমান হয় যে তুচ্ছ বা মহৎ কোনো কাজই তার পক্ষে হেলা ফেলার যোগ্য নয়, এবং তার অন্তঃপ্রকৃতি সর্বমুহূর্তে সতর্ক থাকে, পাছে তার বহিঃপ্রকৃতিতে কিছুমাত্র কুশ্লীলতা বা মামুলিয়ানা প্রকটিত হয়ে পড়ে আর কি, সরি। আচ্ছা, একালের মানুষ দিন দিন পল্লীকে ছেড়ে নগরে জুটছে, একদম তাই, গ্রাম ছেড়ে মানুষ শহরের দিকে চলে আসতে চায়। নগরের প্রধান আকর্ষণ কেন আসতে চায়? নগরের প্রধান আকর্ষণ তার নিত্য নতুন চমক, নিত্য নতুন খবর, শিক্ষা, সঙ্গ, এটা দরকার। ওকে, এই লাইনটা ভিভিআই। কেন মানুষ আজও তাই, একই ট্রেন্ড। আজকাল আমরা গ্রামে যখনই আমাদের দেখি যে কি বলবো, আমাদের ভালো, আমরা একটা অর্থনৈতিক ভাবে আমরা ইনকাম করি বা সফল, তখনই আমরা শহরে আসতে চাই, ঠিক আছে? এই বিষয়টা তো কত অঞ্চলের কত দেশের মানুষের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে মিলিয়ে নিজের অভ্যস্ত আচার, এর একটা ভালো দিকও আছে, সেটাই লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় তিনি যেটা বলেছেন আর কি, লেখক অন্নদাস শঙ্কর রায় সেটা নিয়েই বলছেন যে এটার একটা ভালো দিকও রয়েছে, যে শহরে গেলে অনেক মানুষের সঙ্গে মেশা যায়, তাদের সম্পর্কে জানা যায়, এটা তো ভালো দিক। কিন্তু হৃদয় বৃত্তির বিচিত্র চরিতার্থতার জন্য পল্লী ছিল ভালো, এবং পল্লীতে আমরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে পশু পক্ষী বৃক্ষলতা নদী পর্বতের বৃহত্তর সমাজে ছিল, যেটা আমি বলছিলাম যে তিনি বরাবরই প্রকৃতিকেই কিন্তু তার পক্ষেই কিন্তু সাথ দিয়েছে, ঠিক আছে, বা তার সপক্ষে বলেছে। নগর যেমন নিত্য নতুন, পল্লী তেমনই চিরন্তন। এই যে এই লাইনটা, দুটোই সত্য এবং দুটোকে জড়িয়েই সত্য, অর্থাৎ দুটোকেই আমাদের মানতে হবে। আমরা কোনো কারোর সঙ্গে কারোর কিন্তু তুলনায় যেতে পারি না, আমাদের দুটোই লাগে। প্রকৃতির সুধা ও জনসংহাত মদিরা পান করে তিনি উভয় সত্যের স্বাদ গ্রহণ করলেন। ওই যে পদ্মাবক্ষে নৌকাবাসের দিনগুলো, এই যে তিনি জমিদারি দেখতে যেতেন এবং সেখানে পদ্মাবক্ষে তিনি যখন ভ্রমণ করতেন, তিনি যে নৌকোর মধ্যে মানে এপারের সঙ্গে ওপারের মানুষের যে জীবনযাত্রা তিনি দেখতেন, আপনাদের খেয়ার ওই কি বলবো কাব্যগ্রন্থের অন্ত কবিতাটাতেও রয়েছে, এই একই কথাই রয়েছে এসএলএসটি তে।
যেখানে আমরা কিন্তু আধুনিক যুগের নাগরিক মানুষের কাছে কেমন রোমান্সের মতো লাগে, অতটা নির্জনতা আমাদের সয় না। সোনার তরীতে আমরা এই রূপটা দেখতে পাই। তাতে আমাদের আধ্যাত্মিক অগ্নিমানদের সূচনা হয়েছে। ঠিক আছে, পল্লী ও নগর উভয়কে উপভোগ করতে পারা চাই। শুধু একবার চোখ বুলিয়ে গিয়ে উচ্ছ্বসিত হওয়া উপভোগ করা নয়, একান্তভাবে সভ্য ও আধুনিক হতে গিয়ে যা সৃষ্টি করব তা আধুনিকতার মতো অচিরস্থায়ী ও সভ্যতার মতো অগভীর হবে। অবিমিশ্র নাগরিক অভিজ্ঞতার উপদ্রব আমরা সাহিত্যে পোহাচ্ছি। চিড়িয়াখানায় গিয়ে জীব চরিত্র অধ্যয়ন করার মতো নগর থেকে কি মানব চরিত্র, কি বিশ্ব ব্যাপার, কোনোটা ঠিক মতো নিরিখ হয় না। বাস্তব বলে যাকে চালাই সেটা একটা বিশেষ অবস্থার বাস্তব। ঠিক আছে, এখানে সেরকম গুরুত্বপূর্ণ আর সেরকম কিছু নেই। যেটা বলছিলাম যে তাদের সুখ দুঃখের জীবন, এই সবটুকুই কিন্তু রবীন্দ্রনাথ তার প্রবন্ধে তুলে ধরেছেন বারবার, সেটার কথাই অন্নদাস শঙ্কর রায় বলতে চেয়েছেন। এবারে আসি এই প্যারাটাতে, যেখানে রবীন্দ্রনাথের যৌবনের দিনগুলি অল্প পরিসরের মধ্যে সত্য ছিল, একদম সাংসারিক উচ্চাভিলাষ তার মধ্যে ছিল না, এবং সাহিত্য তাকে দেশের সর্বত্র পরিচিত করলেও দেশের কর্মপ্রবাহ থেকে তিনি দূরেই ছিলেন। তিনি সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালোবাসতেন। ঠিক আছে, কাজকর্ম করতে যে খুব বেশি পছন্দ, মানে জমিদারি যে দেখাশোনার কাজ তিনি যে খুব অনেক দিন ধরে করেছেন এমনটা নয়। হঠাৎ একদিন দেশে নবযুগের প্রাণ স্পন্দন এলো, সে যে কি অপূর্ব জন্ম লক্ষণ ঘরে বাইরেতে তার বর্ণনা রয়েছে। এই যে ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস। তাহলে জিওলজির পরে আমরা যে ছিন্নপত্র, ছিন্নপত্রের পরে যে উপন্যাসের কথা আমরা জানতে পারি সেটা হলো ঘরে বাইরে। এই যে কনসিকুয়েন্টলি পড়ে রাখা, এগুলো কিন্তু দরকার, হ্যাঁ, যে পর পর কিন্তু অনেক সময় চলে আসতে পারে। ওকে, কনসিকুয়েন্টলি সাজানো, যেটা নেটে ভীষণ আসে, এবং এই ধরনের প্যাটার্নও কিন্তু আসতে চলেছে, মানে এগুলো কিন্তু দেখে রাখবেন। অর্থাৎ প্রবন্ধে পরপর কোন গ্রন্থগুলোর নাম বলা হয়েছে সেটা সাজাতে। বৃহৎ সংসারের প্রতি কর্তব্য একদিন না একদিন করতেই হবে, দেশের প্রতি, সমাজের প্রতি, পৃথিবীর প্রতি, অর্থাৎ মানুষের জন্য ভালো কিছু করতে হবে। কিন্তু সেই কর্তব্য মানে দেশ, সমাজ এবং পৃথিবী, কিন্তু সেই কর্তব্য যার প্রতি সে যে পরিমাণে বৃহৎ, কর্তব্যের পূর্বাহ্নের সাধনাও যেন সেই পরিমাণে বিপুল হয়। দেশের প্রতি রবীন্দ্রনাথের শ্রদ্ধা কেবলমাত্র পণ্য নিবদ্ধ ছিল না, দেশের ধর্ম, সমাজ, ইতিহাস, সাহিত্য, সঙ্গীত ইত্যাদি ঠাকুর পরিবারের অন্যান্যদের মতো তারও অনুরাগের সামগ্রী ছিল। দেশের শিল্পদ্রব্যের পৃষ্ঠপোষকতা এরা স্বদেশী আন্দোলনের 40-50 বছর আগে থেকেই করে আসছিলেন। রবীন্দ্রনাথ, বলেন্দ্রনাথ প্রভৃতি জন কয়েক মিলে একটি স্বদেশী বস্ত্রের দোকানও খুলেছিলেন। দেশে জন্মেছি বলে দেশ আমার নয়, দেশকে নিজের তনু মন মানে দেহ মন, ঠিক আছে, তনু মন, তনু মানে দেহ দিয়ে সৃষ্টি করেছি বলে দেশ আমার, প্যাট্রিয়টিজমের এই সূত্রটি, মানে যেটাকে আমরা দেশভক্তি বলে থাকি, ঠিক আছে, প্যাট্রিয়টিজম, এই সূত্রটি দেশকে রবীন্দ্রনাথ ধরিয়ে দিলেন। মানে আমি দেশে জন্মেছি বলেই দেশ একেবারে আমার হয়ে গেল, বা আমি একা সৃষ্টি করেছি, বা আমি সর্বে সর্বা, এমনটা যেন না হয়। ঠিক আছে, দেশের মর্যাদা তখন বুঝলো না, এতদিন পরে আজ বুঝছি। মানে দেশের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে দেশের ভালো করা, দেশের মানুষকে ভালো রাখা, সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর যে পরের অংশটা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে আশ্রম কি, ঠিক আছে, এটা কিন্তু একটা মিনিট। আচ্ছা, এবারে হচ্ছে যে দেশের প্রাচীন শিক্ষাকে আধুনিক কালের উপযুক্ত করে দেশকে একদিন থেকে সৃষ্টি করার ব্রত নিলেন তিনি নিজে। ওকে, এই উদ্দেশ্যে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা,
আধুনিক কালে আশ্রম কথাটির অর্থ বদলে গেছে। এখন আমরা আশ্রম বলতে সাধনা পীঠ বুঝে থাকি। এই যে এই জায়গাটা, যেটা হচ্ছে তিনি শান্তিনিকেতন কেন প্রতিষ্ঠা করেছিলেন, আধুনিক কালের তিনি প্রাচীন শিক্ষাটাকে রেখে সেখানে আধুনিক কালের শিক্ষার প্রবর্তন করবেন এবং সেই যে আঙ্গিকে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন, এই উদ্দেশ্যেই কিন্তু তিনি শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম তৈরি করেছিলেন। এখানে আশ্রম কথাটির অর্থ বদলে গেছে। এই আশ্রম বলতে এখানে সাধনা পীঠ, অর্থাৎ শিক্ষাকে তিনি এখানে সাধনা হিসেবে দেখতে চেয়েছিলেন। শ্রী অরবিন্দ আশ্রম, শ্রী অরবিন্দ আশ্রম, ঠিক আছে। রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত আশ্রম প্রাচীন অর্থের আশ্রম অর্থাৎ অবস্থা। রবীন্দ্রনাথের গার্হস্থ্যাশ্রম, ওকে, ও তার শিষ্যগণের ব্রহ্মচর্যাশ্রম পরস্পরের পরিপূরকতা করলো। অর্থাৎ এখানে তিনি শিক্ষাকে আনতে চেয়েছেন, শিক্ষার ধরনটাকে, বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া। এখানে কিন্তু ওই সেই ছোটবেলার যে আমরা ব্রহ্মচর্য সেই যে কনসেপ্ট, সেটা কিন্তু তিনি চাননি। এর আরম্ভ অতি সামান্য আকারে হয়েছিল। এই যে বলছে না আরম্ভ অতি সামান্য আকারে, এই কথাটা ব্যাপারটা আমি আগেই বলছিলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি কিন্তু এই জমিটা কিনেছিলেন এক জায়গায়, তিনি জমিদারি দেখাশোনা করতে যাচ্ছিলেন এবং তখন, ঠিক আছে, দেখেন, এবং অ্যাকচুয়ালি এই শান্তিনিকেতনের এই পার্টিকুলার জায়গাটাতে তিনি তখন মানে কি বলবো রেস্ট নিচ্ছিলেন, ঠিক আছে। তো তার এই জায়গাটা পছন্দ হয় এবং তিনি কিনলেন এবং তিনি এই আশ্রমটা তখনই কিন্তু তিনি প্রতিষ্ঠা করলেন। তো তিনি সেভাবে কোনো ব্যবস্থা করতে পারেননি, তিনি যেটা করেছিলেন যে ট্রাস্টি, কোন একটা ট্রাস্টিকে তিনি বলেছিলেন যে তিনি তো ব্রহ্ম মানে উপাসনায় ছিলেন, তো সেই ব্রহ্ম উপাসনা চালু করবার জন্য একটা নির্ধারিত তিনি ট্রাস্টকে এই পুরো সিস্টেমটা দেখার জন্য তিনি দায়িত্ব দিলেন, ঠিক আছে। এই বিষয়টা এই কারণেই বলেছে যে যে বিষয়টা হচ্ছে যে এর আরম্ভ অতি সামান্য আকারে, এর দ্বারা রাতারাতি দেশের দুঃখ মোচনের আশা ছিল না, নিরক্ষরতা দলন নয়, অর্থকরী বিদ্যা বিস্তার নয়, জনসেবা বা রাজনৈতিক স্বাধীনতা নয়। মানে কি তিনি চাননি আর কি, নিরক্ষরতা বা শুধুমাত্র নিরক্ষরতাকে দূর করা, এখানে দলন মানে দূর করা, ঠিক আছে, শিক্ষাকে মানে যাদের কাছে শিক্ষা পৌঁছয়নি সেই বিষয়টা। আর অর্থকরী বিদ্যা বিস্তার নয়, শুধুমাত্র আমি সেই বিদ্যা দিলাম বা বিদ্যার সূচনা করলাম যার দ্বারা শুধুমাত্র মানে কি বলবো অর্থনৈতিক ভাবে কি বলবো মানুষ অর্থনৈতিক ভাবে সফল হলো বা আমি শুধুমাত্র ইনকাম করলাম, ওই ব্যাপারটা নয়, কিন্তু জনসেবা বা রাজনৈতিক স্বাধীনতা নয়, জীবনের সর্বাঙ্গীনতার প্রতি দৃষ্টি রেখে জীবনের প্রথম অঙ্গের অনুশীলন পরিপূর্ণরূপে বালক হওয়া। আজ যারা পরিপূর্ণরূপে ফুল হতে পেরেছে তারাই কাল পরিপূর্ণরূপে ফল হতে পারে, অপরে নয়। মানে ফুল থেকে ফল, এই যে ট্রেনটা তিনি দেখিয়েছেন। ব্রহ্মচর্যাশ্রমী বালকের দেহ মনকে নানা দিকে স্ফূর্তি দেবার জন্য রবীন্দ্রনাথ খেলা, অভিনয়, গান, উপাসনা, শুধুমাত্র পড়াশোনা নয়, আমরা যেটাকে আমাদের সহপাঠ্যক্রমিক যে কার্যাবলী বলি, সেই সবকিছু তিনি শেখানোর পক্ষে ছিলেন। এগুলো থেকেও কিন্তু জীবনে শিক্ষা আসে। এই যে বলছে বিদ্যা শিক্ষা বা নীতি শিক্ষাকে স্ফীত হতে দেননি, অপরগুলোকে কোনোটার বাহন করেননি, ওর কোনোটারই বাহন করেননি। বিদ্যার্জনই বালকের একমাত্র বা প্রধান করণীয়, এটাই মানে তিনি বলতে চেয়েছেন। এক কথায় বলতে চেয়েছেন তিনি শুধুমাত্র যে পড়াশোনা নিয়ে পড়া যায় এমনটা নয়, তিনি এটাই দেখিয়েছেন যে বিশ্বভারতী সেই উদ্দেশ্যেই এসেছে যে যেখানে গান নিয়ে পড়াশোনা করা যায়, যেখানে চিত্রকলা নিয়ে পড়াশোনা করা যায়, যেখানে নাচ নিয়ে পড়াশোনা করা যায়, সবটুকু নিয়ে পড়াশোনা করা যায়। এই বিদ্যার্জনই বালকের একমাত্র বা প্রধান করণীয়। সভ্য সমাজ থেকে এই বদ্ধমূল কুসংস্কার যদি কোনোদিন ঘোচে তবে রবীন্দ্রনাথকে তার দেশ ও জগৎ আর একটু ভালো করে বুঝবে। মানে শুধুমাত্র লেখাপড়াই নয়, এগুলোও দরকার। পরেরটাতে দেখুন, অল্প সময়ের ব্যবধানে একাধিক প্রিয়জনের মৃত্যু, তার কন্যা, তার পুত্র, তার স্ত্রী, একাধিক মৃত্যু রবীন্দ্রনাথের দারুণ দুর্ভাগ্য, কিন্তু এই করুণ অভিজ্ঞতাকে রবীন্দ্রনাথ অপচিত হতে দেননি। এটা একদম ঠিক কথা যে তার জীবিত অবস্থায় তার খুব কাছের মানুষরা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার ফলেও তিনি কখনো কিন্তু
তার এত তিনি ভেঙে পড়েননি, ভেঙে তো অবশ্যই পড়েছেন তিনি ভিতর থেকে, কিন্তু সেটা মানুষ কখনো দেখেনি। তার খেয়া, গীতাঞ্জলি, এই যে কাব্যগ্রন্থ, সেই যে আধ্যাত্মিকতা, ঠিক আছে, সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। মানুষ যখন খুব কষ্টে থাকে তখন তার আধ্যাত্মিক মন চায়, মানে একমাত্র আধ্যাত্মিকতাই তাকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে আনতে পারে। এখানে আরেকটা, আরো দুটো আছে, গীতিমাল্য আর গীতালি, ঠিক আছে, একেবারে বলে দিলাম। খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, ওকে। তার জীবন ও তার কাব্য যেন এমন একটা পরিণতির প্রতীক্ষা করছিল, ফলের পক্কতার পক্ষে প্রখর রৌদ্রের প্রয়োজন ছিল। তার মধ্যে কারুণ্যের সঞ্চার না হলে তিনি সকলের সব কালের কবি ও প্রতিভু হতে পারতেন না। প্রিয় বিয়োগের প্রভাব, তার প্রিয়জন যে মৃত্যু, তার প্রভাব রবীন্দ্রনাথের প্রৌঢ়ত্বকে একান্ত মিস্টিক ভাবাপন্ন করলে, মানে সেই অবস্থাতে বৃদ্ধ বয়সেও তাকে তার এই এটার মধ্য দিয়ে তার জীবনে হয়তো কিছুটা হলেও একটা আনন্দ সৃষ্টি হলো বা সঞ্চারিত হলো। তিনি ভগবানের মধ্যে হারানো প্রিয়দের সঙ্গ পেলেন, তাই ভগবান হলেন তার প্রিয়তম, যেটা বলছিলাম আধ্যাত্মিকতা। যিনি এতদিন পিতা ছিলেন তিনি হলেন সখা ও প্রেমিক। গীতিমাল্য ও গীতালি রচিত হলো। অকস্মাৎ রবীন্দ্রনাথ পৃথিবীব্যাপী খ্যাতির অধিকারী হন। ইতিহাসে অনুরূপ ঘটনার উল্লেখ নেই। রোগশয্যা বিনোদনের জন্য কয়েকটি, রোগশয্যাও কিন্তু তার একটা, রোগশয্যায় তার একটা কাব্যগ্রন্থের নাম, ঠিক আছে, যাই হোক, বিনোদনের জন্য, এখানে তো সেটা হবে না, জন্য কয়েকটি বাংলা রচনার ইংরেজি তর্জমা করেছিলেন। এখানে একজন ইংরেজ কবি, সরি আইরিশ কবির কথা আছেন, একজন বিদেশি কবি ইয়েটস, ইয়েটস এর কথা রয়েছেন, কবি ইয়েটস, এই যে এই জায়গাটা। একদা যেমন দুর্ঘটনার ভিড় জমেছিল, তেমনি একদিন তেমনি যশ, অর্থ ও সম্মান বন্যার মতো দিক দিগন্ত ব্যক্ত করে এলো। দুঃখের সময় যিনি অভিভূত হননি, সুখের দিনেও তিনি অভিভূত হলেন না। বঙ্গের কবি বিশ্বের অর্ঘ্য সহজ ভাবে নিলেন। ছিন্ন ভিন্ন পরাধীন দিন দরিদ্র দেশের মানুষ সাধনা করেছিলেন দিগ্বিজয়ীর মতো, আরম্ভ করেছিলেন রাজকীয় ধরনে, হাতে রেখে দান করেননি, হাতে হাতে ফল চাননি। যার অধিক মূলধনের কারবার, তার বিরাট ক্ষতি, বিরাট লাভ, তার লাভের জন্য তড়া নেই, তড়া মানে তাড়াতাড়ি, কোনো তাড়া নেই। প্রকৃতির সঙ্গে নিবিড় ও ব্যাপক যোগাযোগ, মানুষের গভীরতম চরিত্রে আস্থা, ভগবানের কল্যাণ বিধানে সংশয়হীন বিশ্বাস, সৌন্দর্যের রসায়নে ব্যবহারিক জীবনকেও রসায়িত করা। এতগুলো বড় বড় জিনিস কি ছোট একটি দেশে আবদ্ধ থাকতে পারতো? দুদিন আগে না হলে দুদিন পরে পৃথিবীময় ছড়িয়ে পড়তো। তারপর রবীন্দ্রনাথ চিরদিন আপ টু ডেট, মানে একদম তিনি আধুনিক মানুষ। বিশ্ব সাহিত্য তার ভালো করে জানা, বিশ্বের আধুনিকতম ভাবনাগুলো তার ভাবনা। বাংলাদেশের পদ্মা নদীতে, মানে তার ঐতিহ্যকেও তিনি যতটা প্রাধান্য দিয়েছেন, প্রাচ্য সংস্কৃতিকে তিনি যতটাই প্রাধান্য দিয়েছেন, ততটাই কিন্তু প্রাধান্য দিয়েছেন মানে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বা বিদেশি যে ধ্যান ধারণাকে, ঠিক আছে। এই যে আজকে আমরা বার্থডে পালন করি না, এই যে ট্র্যাডিশন, এগুলো কিন্তু মানে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কিন্তু এগুলো হতো। এবং সেই যে বললাম, আগেই বলেছি এই বিষয়টা, যে ওদের এই বিষয়গুলো বা ইংরাজি গান গাওয়া, ঠিক আছে, সেই ট্র্যাডিশনটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে কিন্তু ছিল, ঠিক আছে। বিশ্ববিখ্যাত হবার পর থেকে তার দায়িত্ব বহু গুণ বৃদ্ধি পেল, বৃহত্তর মানব সংসারের ব্যাপারে তার ডাক পড়ল। গত মহাযুদ্ধের বিনষ্টির ক্ষণে ন্যাশনালিজম সম্বন্ধে, এই যে আন্তর্জাতিক, মানে এই যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অনেক বিষয় জানা যায়, তার মন্তব্য তিনি করেছিলেন সম্বন্ধে। তার নির্ভীক উক্তি তাকে তখনকার মতো অপ্রিয় করলেও আজ সভ্য জগতের বহু মনীষী ব্যক্তি তারই মতে মত মিলিয়েছেন। মানুষের নতুন ভবিষ্যতের তিনি অন্যতম স্রষ্টা। সেই ভবিষ্যতের প্রতি বাৎসল্য স্বদেশ বাৎসল্যকেও ছাড়িয়ে যায়। তাই তাকে আমরা ভারতবর্ষের নেশন হওয়ার দিনে পাচ্ছি না। কিন্তু মানে ভারতবর্ষ যখন স্বাধীন হলো সেই সময়টাতে আমরা রবীন্দ্রনাথকে পেলাম না, কিন্তু যখনই ধর্ম আমাদের পক্ষে তখনই তিনি আমাদের পক্ষে।
জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদ করতে তিনি মুহূর্ত মাত্র দ্বিধাবোধ করেননি, তাই তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন ইংরেজদের দেওয়া। মহাযুদ্ধের পর ইউরোপ খণ্ডে লিগ অফ নেশনস এর প্রতিষ্ঠায় ন্যাশনালিজমের জড় জ্বর জড়ো মরলো না, ঠিক আছে, যা যেমন ছিল তা প্রায় তেমনই থাকলো। উঠতে পারলে মানুষের চরিত্রে যা শ্রেষ্ঠ তা নিয়ে নেশানো নয়, লিগ অফ নেশনসও নয়। স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারলে মিলন সত্যকার হতে পারে না। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। সবসময় মানুষের ভালোটাকে আগে অগ্রাধিকার দিতে হবে। শুধুমাত্র দেশের স্বার্থ বা কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হলে সেই দেশের কখনো উন্নতি হতে পারে না, বা ধর্মীয় কোনো স্বার্থ। হাট বাজারকে আমরা মিলনস্থলী বলিনি, মানুষ সেখানে জ্ঞান বিনিময় প্রীতি বিনিময় করে, সেইখানে তার মিলন তীর্থ। মিলন মেলা মানে মিলন, যেখানে অনেক মানুষ মিলিত হয়, অনেক মানুষের সঙ্গে তাদের পরিচিতি ঘটে। রবীন্দ্রনাথ এক প্রকার বেসরকারি লীগ স্থাপন করলেন, অফ নেশনস নয়, অফ কালচার্স, সংস্কৃতির মেলবন্ধন ঘটালেন। তাহলে এই বিষয়টা হলো তিনি কি করতে চেয়েছিলেন, তিনি এক কথায় সংস্কৃতির মেলবন্ধন ঘটালেন। ওকে, তার বিশ্বভারতী বিশ্বের সকলের ভারতী। মহাযুদ্ধের প্রলয়ের পর এই একই একটি সৃষ্টির মতো সৃষ্টি আর যথেষ্ট মর্যাদা পাচ্ছে নাই। বটবৃক্ষের বীজের মতো এর আকার ক্ষুদ্র, আয়োজন অল্প, কিন্তু বিপুল সম্ভাবনা যদি কোনো প্রতিষ্ঠানের থাকে তবে এরই আছে। আমাদের গৌরব এই যে এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথের এক বিখ্যাত গানের লাইন ছিল এটা। রবীন্দ্রনাথের দীর্ঘজীবী হয়ে শতায়ু হয়ে তার জীবন শতদলের অপরাপর দলগুলি উন্মোচন করতে থাকুন, সেই তো তার মুক্তি। ঠিক আছে, একটি এই যে কবিতার এখানে লাইনটা দেওয়া হয়েছে সেই জন্য দৃষ্টান্ত লক্ষ্য মুক্ত পুরুষের আবাহন করে। ঠিক আছে, আর হচ্ছে যে কাল নিরবধি পৃথিবীও বিপলা, মানে যা নিরন্তর, যা চলতেই থাকবে সেটার কথাই বলা হয়েছে। রবীন্দ্রনাথের উত্তর পুরুষরা এই বলে তার কাছে কৃতজ্ঞ থাকবেন যে, যেটা বলছিলাম, যেই আমরা প্রথমে যে প্রশ্নটা পেয়েছিলাম কিভাবে বাঁচবো, আমরা কি সেই কিভাবে বাঁচবো এই প্রশ্নটার উত্তরে কি কিছু বুঝতে পারলাম? পুরো প্রবন্ধটার শেষে রবীন্দ্রনাথ প্রত্যেকটা প্যারাগ্রাফে কিভাবে জীবন সম্পর্কে তার কি কি দৃষ্টি ছিল, তিনি কিভাবে মানে জীবনটাকে দেখেছিলেন, ঠিক আছে, বাট এই প্রত্যেকটা স্টেজে, কখনো ছোটবেলায়, কখনো গার্হস্থ্য জীবনে, প্রৌঢ়ত্বে গিয়ে তিনি শিক্ষাকে কিভাবে দেখেছিলেন, তিনি বরাবর সংস্কৃতির মেলবন্ধন চেয়েছিলেন, কোনো রাজনীতি বা ধর্মের মেলবন্ধন তিনি চাননি। তার কাছে এটাই ছিল জাতীয়তা, এবং সেই জায়গা থেকেই আমরা এই কিভাবে বাঁচবো এই জিজ্ঞাসার কিন্তু একটা আমরা উত্তর পাই। ঠিক আছে, এবারে আপনারা বলুন, কারোর কোনো জায়গায় অসুবিধা আছে কিনা, কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো, মানে উত্তরটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই কিভাবে বাঁচবো এই কথাটার কি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন? আচ্ছা, যদি এখানে আসে যেটা কোন কবিতার লাইন, সেটা হবে ভারত তীর্থ। ঠিক আছে, এবার প্রশ্নগুলো আমি বলি। প্রশ্নগুলো আমি আপাতত আজকে এই প্রশ্নগুলো দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকে পড়ে ফেলুন প্রবন্ধে যেগুলো যেগুলো আগে গুরুত্বপূর্ণ আছে, যেখানে কবে প্রকাশিত হয়, রবীন্দ্রনাথের কোন কৃতিত্বের কথা বলা হয়েছে, প্রবন্ধে যে মনীষীর কথা বলা হয়েছে তার নাম কি, তার বাবার নাম কি ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে যে তিনি ঠাকুর পরিবারে কি ধরনের সংস্কৃতির সমন্বয় দেখা গেছে, প্রবন্ধে বিখ্যাত গ্রন্থ কি ছিল, জিওলজি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে বিদ্যার অর্থ কি ছিল,
ছিন্নপত্র আরেকটি গ্রন্থ ছিল, ঠিক আছে। বহির্বিশ্বের তিনি যে বলেছেন পরিচয় ঘটাবেন, সেটা কিভাবে মানে পসিবল সেটা ঘটানো, সেটা যে বিজ্ঞানী সে তো জগদীশ চন্দ্র বসু। উপন্যাসের কথা আমরা যেটা জানতে পারি, শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, আশ্রম বলতে কি বোঝেন, আরো যে আচ্ছা এটা 1 মিনিট 1 মিনিট এখানে একটু ঠিক করে নিন না, আমি পরে ঠিক করে দেবো আবার। প্রবন্ধে যে কাব্য গ্রন্থ হবে এটা, খেয়া, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য। ইয়েস, আইরিশ কবি, যে বিদেশি কবির কথা বলা হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে উত্তর পুরুষদের উদ্দেশ্যে তিনি যে প্রশ্নটা করেছিলেন কিভাবে বাঁচবো, যে উত্তর দিয়েছিলেন এই কিভাবে বাঁচবো এই প্রশ্নের, ঠিক আছে। সবাই যে চুপচাপ, কি বলুন। ভালো লাগেনি প্রবন্ধটা? হ্যাঁ, ভালো লেগেছে ম্যাডাম। বোঝা গেছে তো? আগে এটাই হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে হ্যাঁ প্রবন্ধটা হ্যাঁ, বোঝা গেছে। পুরোটা বোঝা হ্যাঁ গেছে? ম্যাডাম, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্নগুলো পড়ুন। এগুলো থেকে তো আবার প্রশ্ন আমি দেব সানডেতে, যেটা পরীক্ষার আকারে। গ্রন্থটা ভালো করে পড়বেন, আর বারবার বলছি প্রিন্ট আউট নিয়ে নেবেন। আর আচ্ছা, আর একটা যেটা বলার সেটা হচ্ছে, আমি তো নেক্সট উইক থেকে অবশ্যই রুটিন দিয়ে দেবো। তো রুটিনের বিষয়ে এক হচ্ছে, আমি আমার মতো তো একটা রুটিন তৈরি করবই। আমি আপনাদের থেকে একটু জানতে চাইছি যে ধরুন আমি বললাম যে আগামী কালকে আমি মেঘনাদ বধ কাব্যের কিছুটা অংশ পড়াবো, একটু শুরু করি। আর খুবই তো কঠিন, ওটা খুব ধরে ধরে পড়াতে হবে, ঠিক আছে। তো ওই জায়গা থেকে একটা অংশ শুরু করলাম, আর মঙ্গল কাব্যের হয়তো কোনো একজন কবি সম্পর্কে আলোচনা করলাম। তো আপনারা বলুন যে এই বিষয়, মানে আমি এইভাবে এক একদিন যদি আমরা একটু একটু করে রাখি, সিলেবাসটা প্রত্যেকে একটু মনে রাখবেন, এবং যখন পড়াবো হাতের কাছে রাখবেন, বা নিজেরাও যখন পড়বেন হাতের কাছে রাখবেন। তো এই জায়গায় আমার একটাই বলার, যে সেটা যদি হয় তা কারোর অসুবিধা হবে কি? তাহলে কি হয়, না না, কোনো অসুবিধা হবে না। বোরিং লাগবে না। তা নইলে যদি শুধুমাত্র ধরুন অন্নদা শঙ্কর হয়, কালকে আবার একটা প্রবন্ধ পড়ায়, তাহলে ব্যাপারটা একটু একটু বোরিং লাগতে পারে। প্রবন্ধগুলো তো একটু দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার বিষয় রয়েছে, তাই যদি আমরা একটু টেস্ট গুলো বদলে বদলে পড়ি, তাহলে আমাদের পড়তে ভালো লাগে, এই আর কি। তাহলে আমাদের বোধহয় আছে ফার্স্টে চতুর্থ স্বর্গ, ঠিক আছে, মেঘনাদ বধে। সেটা থেকে আগামীকাল শুরু করব, ঠিক আছে। তাহলে আমি আগামীকালের টপিকটা বলে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আর একটা বিষয়, সেটা হলো যে এই যে এখানে যেটা দিয়েছি, সেটা হচ্ছে যে লিঙ্গ পরিবর্তন। এগুলো থেকে নেক্সট দিন কিন্তু আমি কিন্তু পড়া ধরবো, এমনটা নয় যে পড়া ধরবো না। আগামীকাল না ধরি, আমি সানডে এই সপ্তাহের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু পড়া সকলে করতে থাকুন, ঠিক আছে। ম্যাম রবিবার কি 9টা থেকে হবে পরীক্ষা? আচ্ছা, সানডেতে যেটা মানে ওই দিনকে আমি কোনো ক্লাস করাবো না, আমি প্রশ্নটা সন্ধ্যেবেলা 7টায় দিয়ে দেবো, ঠিক আছে। আর আমরা কি যখন খুশি মানে উত্তরটা করে জমা দিয়ে দেবো, মানে পাঠিয়ে দেবো? হ্যাঁ, সেটা করতে পারেন। আর তা নইলে সোমবার দিনকে আমি চেষ্টা করবো সেদিনকেই দিয়ে দিতে, ঠিক আছে। উত্তর আমার কোনো ব্যাপার নেই, আমি প্রশ্ন উত্তর একসাথেই রেডি করব। তো আপনারা চাইলে আমি জাস্ট পরীক্ষাটা দেবেন, 20 নম্বরের পরীক্ষা দিতে আর কতক্ষণ লাগবে, আধা ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না, ঠিক আছে। তো আহ, আপনারা যদি ঠিকভাবে নিয়ম মেনে চলেন, তাহলে আমি 8টাতেই উত্তর দিয়ে দিতে পারি। ঠিক আছে। ম্যাম উত্তরগুলো শুধু খালি এবিসিডি এভাবে লিখে দিয়ে পাঠিয়ে দেবো ছবি তুলে? হ্যাঁ, সেটাও হয়। পর পর শুধু, যেমন 1 এর যেটা হবে সেটা দিলেই হবে, ঠিক আছে।
আচ্ছা, লিঙ্গ পরিবর্তন নিয়ে কারোর কিছু বলা আছে? লিঙ্গ পরিবর্তন মানে হচ্ছে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ। এটা আমি ডিটেলে লিঙ্গ পরিবর্তনের ডিটেল ব্যাপারটা একটু পড়িয়ে দেবো। এখানে আমি জাস্ট লিঙ্গ পরিবর্তনটা দিয়েছি। আর্য থেকে আর্যা, শিষ্য থেকে শিষ্যা, ভৃত্য থেকে ভৃত্যা, ঠিক আছে? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দৌহিত্র থেকে দৌহিত্রী, অশ্ব থেকে অশ্বা, তনয় থেকে তনয়া, তনয় পুত্র কন্যা আর কি, ক্ষত্রিয় ক্ষত্রিয়া, ফেনিল থেকে ফেনিলা, পণ্ডিত থেকে পণ্ডিতা, উদার থেকে উদারা, নিরোগ থেকে নিরোগা, এইগুলো। সেবক সেবিকা, পূজনীয় পূজনীয়া, শ্রেষ্ঠ শ্রেষ্ঠা, জনক জনিকা, অধ্যাপক অধ্যাপিকা, সকর্মক সকর্মিকা, সাপ্তাহিক সাপ্তাহিকী, বিহঙ্গ বিহঙ্গী, দৌহিত্র দৌহিত্রী, এইগুলো। আবার যেমন কবি থেকে মহিলা কবি, এই যে ম্যাম পণ্ডিতটা পণ্ডিতানি হলে হবে না? পণ্ডিতানি, সরি, পণ্ডিতানি হচ্ছে, পণ্ডিতানিটা দেখেছি বা পণ্ডিতা, ঠিক আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি তবু আরেকবার কনফার্ম হয়ে বলবো, ঠিক আছে।